আর এবার আমরা নজর রাখবো মহিষাদলের দিকে। মহিষাদলে সেখানে আক্রান্ত হয়েছেন দুই সিআরপিএফ জওয়ান, দুই জওয়ানকে ব্যাপক মারধরের অভিযোগ সামনে উঠে আসছে। মহিষাদলের দিকে আমরা নজর রাখবো, যেখানে দুই সিআরপিএফ জওয়ান আক্রান্ত হয়েছে, ব্যাপক মারধরের অভিযোগ সামনে উঠে আসছে। দুই সিআরপিএফ জওয়ানকে উদ্ধার করেন স্থানীয়রা। প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সুজিতের থেকে একবার জানার চেষ্টা করবো। সুজিত, এই যে ব্যাপক মারধর করা হচ্ছে সিআরপিএফ জওয়ানকে, তারা কারা, কাদের বিরুদ্ধে এই অভিযোগ? দেখো, যে সিআরপিএফ জওয়ান তারা কিন্তু তমলুক থেকে অর্থাৎ হেডকোয়ার্টার্স থেকে তারা তারাপেক্ষা হয়ে নদীপথ পেরিয়ে তারা কিন্তু নন্দীগ্রামে যাচ্ছিল বলে যেটা জানা যাচ্ছে। যার পথে এই রাস্তায় কাপাসিয়ার ঠিক আগে আগে রাজারামপুর এলাকা, যেখানে কিনা অপরাধ জগৎ রয়েছে একটি, মানুষের অভিযোগ, স্থানীয় মানুষজনই তারা জানাচ্ছেন সেই এলাকাতেই কিন্তু আচমকা টোটোতে করে যাওয়া দুই জওয়ান সিআরপিএফ তারা কিন্তু আক্রান্ত হন। কাদের হাতে? না, ওই এলাকায় এক ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত থাকা কিছু ব্যবসায়ী তারা এই ধরনের আক্রমণ চালিয়েছে এবং মারধর করেছে বলে অভিযোগ। যে অভিযোগ স্থানীয় মানুষরা করছে, পুলিশ কিন্তু খবর পাওয়ার পর এলাকায় যায় এবং উদ্ধার করা হয় ওই আক্রান্ত দুই জওয়ানকে, তাদের চিকিৎসাও করা হয়। কিন্তু গোটা ঘটনা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফে কিছু না বলা হলেও এলাকার মানুষ কিন্তু সরব যে ওই অপরাধ জগৎ যেখানে চলে, অবৈধ লজ ব্যবসা চলে, সেখানেই কিনা এই ঘটনা নাকি রেগুলার চলে। এবং কীরকম চলে? মানুষজন যাতায়াতের পথে আক্রান্ত হন, তাদের কাছ থেকে ছিনতাই করে নেওয়া হয় জিনিসপত্র। এমনকি ওই যে অসাধু কারবারিরা রয়েছে সেখানে কিন্তু রমরমিয়ে ব্যবসা চলে, দিনের আলোয় রাতের আলোয় সেখানে নানা অপরাধমূলক কাণ্ড ঘটে। সেখানে ওই লজে কি ওই আক্রান্ত দুজন গিয়েছিলেন না পথে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন? সেক্ষেত্রে স্থানীয় মানুষরা বলছেন রাস্তা দিয়ে যাচ্ছিলেন টোটোতে চেপে, কারণ টোটোতে যাওয়ার কারণ এখান থেকেই কিন্তু তারাপেক্ষা যাওয়া যায়, সেখান থেকে নন্দীগ্রাম নদী পেরিয়ে। কিন্তু রাস্তার মধ্যে সেখানে আচমকা চিৎকার চেঁচামেচি, হই হট্টগোল, মারধর দেখতে পান স্থানীয় মানুষজন এবং টোটো চালকই খবর দেন স্থানীয়দের এবং সঙ্গে সঙ্গে ছুটে আসেন কিছু মানুষ, তারা উদ্ধার করেন। এবং উদ্ধার করলে কি হবে, তারা কিন্তু রীতিমতো বেশ মার খেয়ে আহত হয়েছেন। গোটা বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তারা এখনো এ ব্যাপারে কোনো কিছু বলেননি। তবে এই যে ঘটনা, তা নিয়ে এলাকার মানুষ যথেষ্ট ক্ষুব্ধ, কারণ এই এলাকা, আবারও বলি, রাজারামপুর যে এলাকা, সেখানে কিন্তু অপরাধ একটা জগৎ তৈরি হয়েছে, অবৈধ লজ ব্যবসাও চলে, আর সেখানেই কিনা এ ধরনের ঘটনা ঘটেই চলেছে। একেবারেই কোলাঘাট থেকে হলদিয়া, তার মধ্যে উল্লেখ করছে এই যে রাজারামপুর, একবার এখানে ব্যাংকের ছাতার মতো অবৈধ দেহ ব্যবসা, মানে হোটেল হয়ে দেহ ব্যবসা হচ্ছে, যার জন্য চুরি ছিনতাই রাহাজানি। সেই যে চুরি ছিনতাই আমরা বিগত দিনে অভিযোগ তুলেছিলাম, আজকে হাতে নাতে প্রমাণ। সিআরপিএফরা আক্রান্ত, তারা একটু সিভিল ড্রেসে যদি ঘুরতে এসেছিল, তাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের থেকে সমস্ত কিছু ছিনতাই করে নিয়েছে, তাদের কাছ থেকে টাকা জোর করে ট্রান্সফার করিয়েছে, তাদেরকে এমন মারধর করেছে। আপনারা দেখবেন এইরকম দীর্ঘদিন এই অনাচার এখানে, আমি যেটা বুঝতে পারছি যে এখানে পুলিশ প্রশাসন উদাসীন, তারা এই বিষয়ে কিছুই করছে না। আর এবার আমরা নজর রাখবো বাগদার দিকে। সেখানে জঙ্গি যোগে বাগদায় গ্রেফতার হয়েছে বিজেপির যুব নেতা বিক্রম রায়কে। গ্রেফতার করেছে লখনৌ অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যেখানে বিক্রম রায় বিজেপির যুব নেতা, তাকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করে লখনৌর অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, কোথা থেকে কিভাবে গ্রেফতার করা হলো এবং তার বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা রুজু হয়েছে? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে আজ দুপুরে বাগদাতে এসে পৌঁছায় লখনৌ অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের সদস্যরা এবং তারা বাগদা থানার পুলিশকে নিয়ে গাঙ্গুলিয়া এলাকায় যায়। এই বিক্রম রায়, অর্থাৎ যিনি যুব মোর্চার সাধারণ সম্পাদক, বিক্রম রায়ের বাড়িতে পৌঁছায়। বিক্রম রায়কে তারা জিজ্ঞাসাবাদ করে, পরবর্তীতে তারা বিক্রম রায়কে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে লখনৌ অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের সদস্যদের যে মামলা রয়েছে বা যে ধারা দেওয়া হয়েছে, 420, 419, 467, 468, 471, 12 পাসপোর্ট অ্যাক্ট এবং 14 ফরেনার্স অ্যাক্ট, এই সমস্ত ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ রয়েছে বলেই বিক্রম রায়কে এখান থেকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে তাকে উত্তরপ্রদেশ নিয়ে গিয়েছে এই উত্তরপ্রদেশের লখনৌ এসটিএফ এর লখনৌ অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের সদস্যরা। লখনৌ অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের তরফ থেকে ঠিক কি জানানো হচ্ছে শোনাবো আপনাদের।
लोग यूपी से आए हैं, लेकिन अभी हम इस पे कुछ बोल नहीं सकते, अभी प्रोसेस में है सारी चीजें। कितना सारे आदमी यहाँ से लेके वन গ্রেফতার হয়েছে বিজেপির যুব নেতা বনগাঁ জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল। তিনি বলছেন যদি এই ঘটনার সাথে ইনভলভ থাকে তাহলে শাস্তি পাবে। শুনুন একবার। এ এক দুবার হয়তো এখান থেকে যাতায়াত করেছে, টোটোতে, যেহেতু টোটোতে এসছে পরিচয় হয়েছে, মোবাইলে দু একবার কথা হয়েছে, মোবাইলের সূত্র ধরে এসছে, নিয়ে যাচ্ছি এই কারণে। তার সাথে দু চারবার কথা হয়েছে, অ্যাকচুয়ালি তাদের সামনে বসিয়ে এটা আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য। ছেলেটা টোটো চালায়, প্যাসেঞ্জার পেয়েছে, প্যাসেঞ্জার নিয়ে এসছে। যদি কোনো কিছু ইনভলভমেন্ট থাকে তাহলে আমাদের কোনো কোশ্চেন নেই, তার যা শাস্তি হওয়ার সে পাবে। বিজেপি এই ধরনের লোকদেরই দলে আশ্রয় দেয়, পাল্টা তোপ দেখেছে তৃণমূল। যুব মোর্চার সাধারণ সম্পাদক গ্রেপ্তার হয়েছে, উত্তরপ্রদেশের পুলিশ গ্রেপ্তার করেছে। বর্ডার এলাকা দিয়ে আজকে রোহিঙ্গাদের প্রবেশ করিয়ে আই কার্ড, আধার কার্ড ভারতবর্ষের করে দিচ্ছে। এইভাবে কত জঙ্গি ভারতবর্ষে ঢুকিয়েছে এরা, এর কোনো ঠিক নেই। এই দেশদ্রোহী কাজের জন্য অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। বিজেপির লজ্জা হওয়া উচিত যে এই ধরনের মানুষদের এরা দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয় যারা দেশদ্রোহী কাজের সঙ্গে যুক্ত। জঙ্গির কোনো জাতি ধর্ম হয় না, জানাচ্ছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা। যে মানুষ হবে এসে তো অমানসিক কাজ করতে পারে না। এরা অমানসিক কাজকর্ম করে, টেররিস্ট হয়, অনেক কিছু হয়, তারপর নিজেকে বাঁচানোর জন্য যে কোনো একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় এসে হাজির হয়ে যায়। আর এরা রাজনৈতিক দলের চান্সও পেয়ে যায়। তো কাজেই এদের কোনো রাজনীতি নেই, জাতি ধর্ম বর্ণ এইসব কিছু নেই। এরা হচ্ছে টেররিস্টই আছে, টেররিস্টই ছিল, টেররিস্টই থাকবে। অপরাধীরা তারা কোনো রাজনৈতিক দলের হয় না, রাজনৈতিক দলের আশ্রয় নেয়। আর কতটা বেপরোয়া হয় অপরাধীরা তার আরো একটি ছবি সামনে ধরা পড়েছে। কারণ বিহারের জুয়েল থিপ সুবোধ সিংকে দেখা গেছিল জেলে বসেই কার্যত হুমকি দিতে, আর এবার বাংলার জেলেও বেপরোয়া সুবোধ সিং। এবার সিআইডি কে হুমকি বিহারের গ্যাংস্টারের। জেল চত্বরে গাড়ি থেকে নামার সময় হুমকি দিচ্ছে বিহারের গ্যাংস্টার সুবোধ সিং। প্রতিনিধি দীপক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, তারপরে সিআইডির তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? ইতিমধ্যে সিআইডির পক্ষ থেকে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে গ্যাংস্টার সুবোধ সিং এর বিরুদ্ধে। যেইভাবে আজকে আদালত থেকে তাকে যখন জেলে নিয়ে আসা হয়েছিল এবং জেলে যখন গাড়ি থেকে সিআইডি নামাচ্ছিল, যেইভাবে আজকে হুমকি দিয়েছে সিআইডি কে, তাতে কিন্তু আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এবং যেভাবে পুলিশি পহরার মাঝে গাড়ি থেকে নামানোর সময় পুলিশি কড়া নিরাপত্তায় একজন সিআইডি আধিকারিককে, তদন্তকারী আধিকারিককে হুমকি দেওয়া, তাতেই কিন্তু এক জায়গায় পরিষ্কার হয়ে যায় সুবোধ সিং কতটা বেপরোয়া। শুধু এই রাজ্যে নয়, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে যে কোনো সোনার দোকানে লুটের ঘটনা হোক অথবা যে কোনো ব্যবসায়ীকে হুমকি ভরা ফোন দিয়ে তোলা আদায়ের ঘটনা হোক, তাতে কিন্তু বেশিরভাগই ঘটনায় নাম এসছে সামনে সুবোধ সিং এর। তাতেই কিন্তু এবার তদন্তকারী আধিকারিকরা তাকে দুদিন সুবোধের নামে এফআইআর সিআইডির আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের। আর এবার আপনাদেরকে দেখাবো দুর্গাপুর। সেখানে বেআইনি নির্মাণের রমরমা। কোথাও 5 তলা ফ্ল্যাটের অনুমতি রয়েছে কিন্তু তৈরি হচ্ছে 6 তলা, কোথাও আবার সরকারি জমি দখল করে রীতিমতো বানানো হচ্ছে রেস্তোরাঁ, দোকান। দেখুন সেই ছবি। মানুষ যদি উন্নয়নে কাজ না পায় তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি, সেই পঞ্চায়েত রাখার দরকার কি? বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে, কারণ টাকার বিনিময় বড় বড় মাল্টি স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে। সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না। বেআইনি নির্মাণের ভুরি ভুরি অভিযোগ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। দুর্গাপুর পুরসভার 19 নম্বর ওয়ার্ড, পশুপতি মার্কেট, আমবাগান রোড, পাশেই 21 নম্বর ওয়ার্ড, 54 ফুট এলাকা। এই দুই ওয়ার্ডের বড় রাস্তার পাশে অলিতে গলিতে ফাঁকা জায়গা পেলেই গজিয়ে উঠছে ফ্ল্যাট। অভিযোগ বেশিরভাগ সময় পুরসভার নিয়ম মানা হচ্ছে না, রয়েছে G+4 এর অনুমতি, কিন্তু সেখানে তৈরি হচ্ছে 6 তলা বাড়ি। সম্প্রতি এ নিয়ে দুর্গাপুর পুরসভায় অভিযোগ জমা পড়ে, তারপর একটি ফ্ল্যাটের কাজ বন্ধ করে দেওয়া হয়।
যদি অথরিটি আমাদেরকে অর্ডার দেয় যে আমাদের সবকটা জায়গায় গিয়ে খুঁজে খুঁজে দেখতে হবে, আমরা টিম তৈরি করে সেই অনুযায়ী খুঁজে আমরা অথরিটিকে রিপোর্ট দেবো, অথরিটি তারপরে যা ডিসিশন নেবে। আমি তো লিখে দেওয়া হবে। স্যার আমার ওটা G+4 স্যাংশন নেওয়া আছে 2019-এ। এক্সট্রা ফ্লোরের জন্য 2 বছর আগে পারমিশন জন্য আমি অ্যাপ্লাই করেছি, যদিও পাইনি। আমি ওটা কনস্ট্রাকশন করিনি, আমি শুধু শাটারিংটা করে রেখেছি এবং 2-3 মাস আগেই আমাকে ডিএমসি থেকে বলা হয়েছিল হয়তো পারমিশনটা পাবেন না। তাই আমি 2 মাস আগে থেকে শাটারিং খোলা শুরু করেছি এবং মাসখানেক আগে ওটা আমি স্টপ নোটিশ পেয়েছি। তো উপরে কোনো কাজ হচ্ছে না। দুর্গাপুর সিটি সেন্টার, এই এলাকার কাছেই রয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমি। এখানে আবার সরকারি জমি দখল, সরকারি জমি দখল করে তৈরি হয়েছে একের পর এক দোকান, রেস্তোরাঁ। এই সব বেআইনি দোকান বন্ধ করার জন্য নোটিশও দিয়েছে এডিডিএ। অলরেডি শুরু করেছি, সার্ভে করা শুরু করবে, মানে কোন এলাকাতে কটা এরকম অবৈধ তৈরি হয়েছে। যে ফ্ল্যাটগুলি সম্বন্ধে কমপ্লেনও আসছে সেগুলি সম্বন্ধে বিল্ডিং প্ল্যান ডিপার্টমেন্টে অবহিত করা হয়েছে। তো তদন্ত করে আগে দেখা হবে যে যদি সেরকম কোনো অবৈধ বিল্ডিং থেকে থাকে, এটা উইদাউট প্ল্যান করেছেন বা নিয়ম বহির্ভূতভাবে করেছেন, অতি অবশ্যই যা পদক্ষেপ নেওয়া সরকারি পদক্ষেপ সেটা নেওয়া হবে। পুরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও কবে বাস্তবায়িত হবে সেদিকে তাকিয়ে শহরের মানুষ। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আমরা দেখলাম একদিকে বেআইনি নির্মাণের রমরমা দুর্গাপুরে, অন্যদিকে বেআইনি নির্মাণ ভাঙলো শিলিগুড়ি পুরসভা। ফের একবার বেআইনি নির্মাণ ভাঙলো শিলিগুড়ি পুরসভা, যেখানে 42 নম্বর ওয়ার্ডের প্রকাশনগরের ঘটনা। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, বেআইনি নির্মাণ তাহলে কি পুরোপুরি ভেঙে ফেলা হলো? ফের ভাঙা পড়লো বেআইনি নির্মাণ। দেখুন সেই ছবি, শিলিগুড়ি পুরসভার ছবি, শিলিগুড়ি পুরসভার 42 নম্বর ওয়ার্ডের প্রকাশনগরের ছবি, যেখানে বেআইনি নির্মাণ ভাঙলো শিলিগুড়ি পুরসভা। বিল্ডিং, যে ছবি আপনারা দেখছেন, সেই বিল্ডিংটি তৈরির অনুমতি ছিল না, অনুমতি না থাকার অভিযোগ, যার জেরে ভাঙা পড়লো সেই বেআইনি নির্মাণ। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, এই বেআইনি নির্মাণ কি সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে আজ? তাই মানে দীর্ঘদিন ধরেই কিন্তু এই অভিযোগ এসেছিল যে 42 নম্বর ওয়ার্ডে প্রকাশনগরে একটি বহুতল গড়ে উঠেছে, যার কোনো বৈধ অনুমতি কর্পোরেশনের থেকে নেই। এবং সেই অভিযোগ আসার পরেই কিন্তু পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা তারা তদন্ত করে সরজমিনে এবং দেখে যে হ্যাঁ, এই বিল্ডিং এ কোনো রকম অনুমতি না নিয়ে, পুরসভা থেকে কোনো অনুমতি না নিয়ে এই বহুতলটি গড়ে তোলা হয়েছিল। একাধিকবার মালিক পক্ষকে নোটিশ দেওয়ার পরও তারা পণ্য প্রাপ্ত করা এক প্রধাননগর থানা পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা বিল্ডিংটি সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেয়। আমরা জানি একটির পর এক বিল্ডিং অবৈধ বিল্ডিং কিন্তু রয়েছে এবং তার বিরুদ্ধে কিন্তু অভিযানে চালাচ্ছে পুরসভা এবং সেই ধারাবাহিকভাবে এই অভিযান চলবে বলে জানিয়ে দিয়েছেন মেয়র গৌতম দেব। বেশ।